ধন্যবাদ ভয়েস বাংলাকে আমাদেরকে গোল্ডেন স্টার ব্লাড ফাউন্ডেশনের কে সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা বলার জন্য। প্রথমে ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের গোল্ডেন স্টার ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম আতিক ভাইকে। আমার পরিচয় হচ্ছে আমি আকাশ। আমি অ্যান্টিলিয়াস শাখার প্রতিষ্ঠাতা। এটার করতে পারছি আজকে আমাদের প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম আতিক ভাইয়ের হাত ধরে। আমাদের যে রাতিক ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফাউন্ডেশন তৈরি করছে ল্যাবলন। আজকে দেখা গেছে যে এই ফাউন্ডেশন উছিলা আমাদের অনেক প্রবাসী ভাই বোনদের আমরা চিকিৎসা দিতে পারতেছি এবং কিছুটা হলেও তাদের সেবা দিতে আমরা পারতেছি। যদি হয়তোবা আমাদের এই সংগঠন না থাকতো, হয়তোবা আমরা এরকম সহযোগিতা করতে পারতাম না, বা আমি আকাশও এই পর্যন্ত আমি আসতে পারতাম না। তো দেখা গেছে যে আমরা আহ, একজনের একটা লাইফ তো অবশ্যই পার্সোনাল থাকে, কিন্তু আমি মনে করি যে যদি পৃথিবীর মাঝে সবচেয়ে যদি ভালো কাজ থাকে, সেটা হচ্ছে মানবতার কাজ। মানবতার কাছে আসলে জীবনের একটা বড় একটা অভিজ্ঞতা এবং অনেক কিছু শেখা যায়। যদি আমরা মানবতার কাজ না করি হয়তো কিছুটা বুঝতে পারি না। কারণ আমাদের শুধু প্রবাসে অনেকে ভাবে যে না, প্রবাসে সবাই জীবন যাপন মনে হয় ভালোভাবে কাটাইতেছে, সুখে আছে, শান্তিতে আছে, মাস শেষে ভালো অ্যামাউন্টের একটা ডলার পাইতেছে। কিন্তু আসলে প্রবাস জীবনটা এতটা সহজ না, অনেকটাই কঠিন, যেটা আমরা হয়তোবা দেশের যারা আছে তারা হয়তোবা সেরকম ভাবে অনুভব করে না। যারা প্রবাসে আসে তারাই বুঝে। তারপরে আমাদের যে প্রতিষ্ঠাতা রাধিকুল ইসলাম আতিক ভাই অনেকগুলা প্যানেল তৈরি করছে আমাদের গোল্ডেন স্টারে, অনেক সুন্দর সুন্দর প্যানেল, এবং উনি নিজে যতটুকু সময় দেয় গোল্ডেন স্টারে, এবং আমি আমার দেখা সত্ত্বে আমি যা দেখছি বা যা শিখছি গোল্ডেন স্টার থেকে, আমার 27 বছরে আমি ততটুকু শিখতে পারি নাই, ওই প্রায় 7 মাসে আমি যা শিখতে পারছি। এখানে একটা শিক্ষক একটা ছাত্রকে যেভাবে হাতে কলমে যেভাবে শিখায়, তিনি চেষ্টা করে তার প্রত্যেকটা সদস্যকে এরকম ভাবে শেখানোর জন্য। এই জন্যই তাকে খুব ভালো লাগে, বা এই কারণে মানবতার কাজে আমার আরো বেশি আগ্রহী ছিলাম যখন আমি প্রথম এখানে সদস্য হিসেবে ছিলাম। আসার পরে আমি তাদের কাজগুলো অনেক ফলো করলাম, কাজগুলো দেখলাম, খুব ভালো লাগলো। এবং তার সবচেয়ে বড় কথা হয়েছে, যে কোনো সংগঠনের যে মাতা যে হেড, তার যদি ব্যবহার আচরণ যদি ভালো থাকে, আশা করি তার সংগঠনের প্রত্যেকটা সদস্যই ভালো হবে। যদি গাছ ঠিক থাকে, গাছের পাতাগুলো ভালো থাকে। তো দেখলাম যে না ভাই মানবতা কাজ করতেছে এবং অসহায় প্রবাসীদের পাশে খুব সুন্দরভাবে দাঁড়াইতেছে। তখন এক পর্যায়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, কথা বললাম, তার কাজ দেখলাম, ভালো লাগলো। তখন আমি ভাইয়ের কাছে প্রস্তাব রাখলাম, ভাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমিও একটা টিম তৈরি করতে ইচ্ছুক। তখন বললো ওকে। তখন চিন্তা করে দেখলাম যে অনেক সময় অনেক কাজে আমরা সময় নষ্ট করি, ওই সময়টা নষ্ট না করে যদি আমি যদি গোল্ডেন স্টার পাশে দাঁড়াতে পারি, একটা টিম তৈরি করতে পারি, কিছুটা হলেও আমার গোল্ডেন স্টারের একটু উপকার হবে, একটা আর্থিকভাবে উপকার হবে, এবং একটা প্রবাসী ভাইয়ের পাশেও আমরা দাঁড়াইতে পারবো। ওই চিন্তা ভাবনায় দাঁড়াই আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে আমি প্রস্তাব রাখলাম যে ভাই এই সংগঠন এরকম এরকম ছিল, ও খুব ভালো কাজ করে। তখন বলছে তোমার যদি ভালো মনে হয় তোমার পাশে আমরা আছি। আমি 20 জনের টিম দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাকে দোয়া আমার এই ল্যাবজন অ্যান্টিলিয়াস শাখা এখানে 80 জন প্লাস। এবং আমি অ্যান্টিলিয়াসকে আসলে অসংখ্য ধন্যবাদ দিই যে আমার অ্যান্টিলিয়াস শাখায় যত সদস্যগুলো আছে তারা আসলে প্রকৃতভাবে মানবতার ফিরিওয়ালা। তারা সবসময় অ্যাক্টিভেট থাকে এবং একজন রুগী আসলে সবসময় তারা পাশে থাকে। তাদের কাছে যদি আমি একটা দাবি করি, তারা সবসময় আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমাকে সাপোর্ট দেয়। আমাদের গ্রুপে যত যত সদস্য আছে তার মাঝে কিছু নির্বাচিত করে যারা অ্যাক্টিভেট থাকে, যারা মানবতার কাজে যারা আগ্রহী, তাদেরকে বাছাই করে উনি একটা টিম তৈরি করছে অ্যাক্টিভ প্ল্যান হচ্ছে এটা 24 আওয়ার্স এটা অ্যাক্টিভ থাকে এবং সেবা দিয়ে থাকে। যদি আমাদের কাছে কোনো রুগী আসে, তাকে আমরা প্রাথমিকভাবে কিভাবে আমরা কথা বলতে পারি তার সাথে, কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং তার কি সহযোগিতা লাগবে, তার পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, ঠিক আছে, এগুলো আমাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, এখানে এখানে শেখানো হয়। এবং কিছু নিয়ম উনি করতে যেটা মানে অসাধারণ, অনেক সুন্দর, যেটা এই গোল্ডেন স্টারের জন্য অনেকটা ভালো একটা ভূমিকা রাখে। যে আমাদের যদি রুগী আসে, তাহলে আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু স্বার্থে কুলাই, আমাদের যতটুকু আছে ততটুকু তো অবশ্যই দেওয়ার চেষ্টা করুন, অন্তর্পক্ষে তাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার না হয়। কিন্তু দেখা গেছে এক পর্যায়ে আমরা ফ্যামিলি টানতে গিয়া অনেক কিছু করতে যাই, সেটা আমাদের নিজেরই কিন্তু দেহ থেকে অনেক কিছু যেতেছে গা। আমরা একসময় অসুস্থ হয়েছি, ঠান্ডা জ্বর ভুগতেছি, দেখা গেছে যে এটা কোম্পানি কিন্তু সেটা বুঝে না, আমরা অনেক সময় জ্বর নিয়ে শরীর অসুস্থ নিয়ে কিন্তু আমাদের কাজ করা লাগে। ওই জায়গায় যে সময় আমার ট্রিটমেন্টটা দরকার ছিল ওই সময় আমি ট্রিটমেন্টটা করতে পারি নাই, কাজের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে। মানে এক পর্যায়ে দেখা গেছে যে অবহেলা করতে করতে আমাদের ভিতরে একটা রোগের একটা বাসা বাঁধে, সেটা থেকে আস্তে আস্তে আমরা একদম দুর্বল হয়ে যাই এবং কাজ করার কোনো এই শরীরে কোনো শক্তি থাকে না। তখন দেখা গেছে কি তা আমরা আসলে নিঃস্ব হয়ে যাওয়ার পরে ফ্যামিলি বলেন
আত্মীয় স্বজন বলেন তে কিন্তু এরকম ভাবে আর আগের মতো খোঁজখবর নেয় না। তখন কিন্তু ওই লোকটা বাধ্যতামূলক একজন একজন সহযোগিতা কামনা করে। ওই মুহূর্তে আমাদের সাপোর্টটা কি, আমাদের প্রত্যেকটা টিম ওইখানে যাবে, তাকে ভালো ব্যবহার করতে হবে, তাকে সুন্দর ব্যবহার করতে হবে, তার কখন কোনটা লাগে। এবং সে যদি ফোন দেয়, আমাদের যতগুলো অ্যাক্টিভ প্ল্যান সদস্য আছে একজন না একজন যেন তাকে সাপোর্ট দেয়। যদি এক কাজের সাথে আমি যাইতে না পারি, আমার কোন ভাইটা আমার পাশে আছে, আমি যেন তাকে বলি, ওই সুযোগ না বলে যেন আরেকজনকে পাঠাই। হ্যাঁ, যেন 24 ঘন্টা তাকে সাপোর্ট দেওয়া হয়। এই জন্য গোল্ডেন স্টারকে আমি প্রতিষ্ঠাতাকে স্যালুট জানাই, এবং আমার গোল্ডেন স্টারের যত অ্যাক্টিভ প্যানেলের সদস্য আছে তাদেরকেও আমি স্যালুট জানাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই মোস্তফা ফিরোজ স্যারকে আমাদের ভয়েস বাংলাতে কিছু কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি শিল্পী সরকার বকুল, আমি একজন সিনিয়র নার্স। আর আমি স্বাস্থ্য সম্পাদিকা হিসাবে আছি। 3 মাস হবে আমি এখানে জয়েন করেছি গোল্ডেন স্টার ফাউন্ডেশনে। তাদের যে কার্যক্রম, তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এগুলা দেখে আমি আগ্রহ প্রকাশ করেছি গোল্ডেন স্টারে আসার জন্য। এবং আমাকে তারা গোল্ডেন স্টারে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই আমাদের গোল্ডেন স্টারের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রাফিক স্যারকে। প্রথমত আমাকে দিয়ে যে কাজটা করানো হয়, অনেকে অবগত আছেন আমি একজন সিনিয়র নার্স। সেই হিসাবে গোল্ডেন স্টারে যত রুগী আসে, তো আমাদের অ্যাক্টিভ প্ল্যানের প্রথমে রুগীর খবরটা চলে আসে যে অমুক জায়গায় একটা রুগী আছে, সে বিছানায় পড়া, তাকে দেখার মতো কেউ নাই। তো সেখানে আমাদের অ্যাক্টিভ প্যানেলের সম্পূর্ণ টিম সেখানে আমরা যাই, যে প্রথমে তার আমরা প্রেশার মাপি এবং ডায়াবেটিসটা মাপি, মেপে তো আমরা পরামর্শ করি যে তাকে কি করা যায়। আমাদের এখানে একটা বিষয় হচ্ছে, একটা মানে হচ্ছে যে আমাদের এখানে হাত পা বাঁধা থাকে। যেমন আমরা কোনো ট্রিটমেন্ট দিতে পারি না, আমরা দেখতে পারি, রুগীর চেক আপ করতে পারি, বাট কোনো ট্রিটমেন্ট দিতে পারি না। এখানে আমাদের হয়তোবা ব্যর্থতা, কারণ এটা প্রবাস, এটা বাংলাদেশ না। বাংলাদেশ হলে হয়তো আমরা কাউকে কিছু না বলে আমরা একটা চিকিৎসা করতে পারি বা হসপিটাল নিয়ে তাকে ভর্তি করতে পারি, কিন্তু এখানে তা পারা যায় না। এখানে আমাদের গার্জিয়ান হচ্ছে দূতাবাস। সম্পূর্ণ কথা, মানে সম্পূর্ণ রোগীর বিষয়ে আমাদের দূতাবাসকে আগে অবগত করতে হয়। দূতাবাস যেই ডিসিশন দিবে আমাদের সেই ডিসিশন মতো কাজ করতে হয়। সেটা আমাদের জন্য খুবই খারাপ দিক, কারণ একটা মুমূর্ষু রোগী ইমিডিয়েটলি তার ব্লাড প্রয়োজন, এবং তার প্রেশার হাই, এতটা হাই, মানে আমি ওনার প্রেশার মেপে আমি নিজেই স্তব্ধ হয়ে গেছি যে ওনার জন্য আমি কি করতে পারি। আমি তো কিছু করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা দূতাবাসের আশায় বসে আছি, দূতাবাসে ওনাকে নিয়ে গেছি, আমরা ওনার নাম দিয়ে আসছি দূতাবাসে। তো খুব জরুরি ভাবে তাকে যদি দেশে পাঠানো হয়, তার যে ফ্যামিলি আছে ওই ফ্যামিলি গুলা তার কাজ করবে। আমরা তো তার জন্য কিছুই করতে পারলাম না বলতে গেলে। সে যদি এখন মরেও যায় আমাদের সামনে, আমরা কিছুই করতে পারবো না, কারণ এটা বিদেশ। এখানে আমরা কিছু করতে গেলেও যদি আমাদের হাতে তার কোনো প্রবলেম হয়ে যায়, তখন সম্পূর্ণ দায়ভার আসবে আমাদের গোল্ডেন স্টারে এবং আমাদের গোল্ডেন স্টারের প্রতিষ্ঠাতার উপরে। আমাদের হাত পা বাঁধা বলতে গেলে। আমরা কাজ করি মানবতা, ঠিক আছে, এখানে গোল্ডেন স্টারে আমরা রুগীদের কাজ করি, কিন্তু আমরা পর্যাপ্ত যে সেবাটা ওইটা আমরা দিতে পারি না। আমরা জাস্ট প্রাথমিক যেই চেক আপটা, ওই চেক আপটা করতে পারি, ওটা ট্রিটমেন্টও আমরা দিতে পারি না। তবে যে আমরা শুধুমাত্র যার যেমন দেখা যায় কোনো একটা নর্মাল রুগী, তার সে দুর্বল, হ্যাঁ, সে দুর্বল, সে চলতে পারতেছে না, তাকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে তাকে আমরা ফ্রিতে একটা ভিটামিন স্যালাইন পুশিং করতে পারি, এছাড়া আর কিছুই করতে পারি না। আমাদের রফিকুল ইসলাম রাতিক ভাই যে কাজটা করেছেন, অবশ্যই এটা একটা প্রশংসনীয় কাজ। এই এই কাজের উনি এই গোল্ডেন স্টার প্রতিষ্ঠা করার পর থেকে একটার পর একটা ক্রমাগত একটার পর একটা রুগী আসতেই আছে আমাদের কাছে, এবং খবর পাচ্ছে। আমি দীর্ঘ 16 বছর প্রবাস জীবনে এত রুগী আছে লেবাননে, আমি জানতাম না। হ্যাঁ, তো এখানে এখানে আসার পরে আমি একজন মেয়ে, ওরা ছেলে, এবং আমার মতো অসংখ্য মেয়ে গোল্ডেন স্টার আছে। আমরা ভাই বোনের মতো সবাই মিলেমিশে কাজ করি এখানে, এখানে কোনো ভেদাভেদ নেই যে আমি একজন মেয়ে আমি এখানে কাজ করব, ওরা ছেলে, ওদের সাথে কিভাবে কাজ করবো, সেটা এখানে নেই। আমরা সবাই এখানে ভাই বোনের মতো কাজ করি। আরেকটা বিষয় আমার জন্য যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমি একটা হসপিটালে থাকি এবং একা থাকি। তো দেখা যায় যে আমি যদি রাতে মরিও থাকি, তাহলে কিন্তু আমাকে দেখার মতো কেউ নেই। সকালবেলা যখন ক্লিনিক খুলবে, যখন দেখবে যে আমি ডিউটিতে যাচ্ছি না বা আমার মোবাইল আমি রিসিভ করছি না, তখন তারা আমাকে
দেখবি আমি আসলে গেলাম কোথায়, কি মোড়ে থাকলাম না কোথায় চলে গেলাম। কিন্তু এই যে আমি গোল্ডেন স্টার আসার পর থেকে সবাই আমার খোঁজ খবর নিচ্ছে, আমি কেমন আছি, আমার কি অবস্থা, সবাই প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা সবাই সবার খোঁজ খবর নিচ্ছি। এটাই আমাদের মানবতা, সবচেয়ে বেশি মানবতা হচ্ছে এটা। তো আমার মতো অনেকেই প্রবাসে আছে, অনেকেই একা আছে। তো আমি সেই সব ভাই এবং সেই সব বোনকে আহ্বান জানাবো যারা সবাই আমাদের সাথে গোল্ডেন স্টারে কাজ করেন, আমরা আমাদের সাথে থাকেন, একা থাকবেন না সবাই। মানে সবাই সবার সুখ দুঃখ গুলো আমরা ভাগাভাগি করে নিব, এটাই আমার একমাত্র প্রত্যাশা এবং একমাত্র আশা। আমি রফিকুল ইসলাম রাতিক, প্রতিষ্ঠাতা এবং পরিচালক গোল্ডেন স্টার ফাউন্ডেশন। ধন্যবাদ জানাই প্রথমত গোল্ডেন স্টারের সকল সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং প্রত্যেকটা মানুষের সাহায্য সহযোগিতায় আজকে এই ফাউন্ডেশনটা এত সুনাম অর্জন করতে পারছে। পাশাপাশি আরো আমি ধন্যবাদ জানাই আমার কেন্দ্রীয় কমিটির যারা নেতৃত্ব দিন ছিল তাদেরকে, সম্মানের সাথে তাদের স্মরণ করতে চাই। সেটা হলো আমার নিজের তৈরি করা যে অ্যাক্টিভ প্যানেল, তাদের প্রত্যেকটা সদস্যকে। কেননা তাদের অক্লান্ত এবং 24 ঘন্টার সার্ভিসে আজকে গোল্ডেন স্টার এমন একটা পর্যায়ে লেবাননে এসে পৌঁছেছে, যা আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি যে তারা এরকম একটা সুযোগ তৈরি করে দিবে। আমি সেই সাথে ধন্যবাদ জানাই আমার অ্যাক্টিভ প্যানেলের টিম লিডার, পাশাপাশি সে একটা শাখা কমিটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকাশকে। আর তার সাথে ধন্যবাদ জানাই আমাদের স্বাস্থ্য সম্পাদিকা শিল্পী সরকার বকুল আপাকে। কেননা তাদের যে পরিশ্রম এবং তাদের যে মেধা এবং অ্যাক্টিভিটি সত্যি নতুন করে গোল্ডেন স্টারকে মানবতার কাজের ক্ষেত্রে আগে তোলার জন্য অনেক বড় ভূমিকা রাখতেছে। আসলে গোল্ডেন স্টার বিষয় নিয়ে সেটা তারা দুজন অনেক আলোচনা করছে। আমি যেহেতু আমার একটু সুযোগ হয়েছে, এই জন্য আমি ভয়েস বাংলাকে আবারও ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। তো মানে গোল্ডেন স্টার ফাউন্ডেশনের যে বর্তমান পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগানোর যে চিন্তা ভাবনাটা, লেবাননে অনেকগুলা সংগঠন আছে যারা সামাজিক সংগঠন, পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো আছে। তারা অসহায় প্রবাসীদেরকে যে যার দিক থেকে যতটুকু পারতেছে তারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। যেহেতু আমরা গোল্ডেন স্টারটা একটু ব্যতিক্রম টাইপের নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আমার অ্যাক্টিভ প্যানেল মোটামুটি সবাই জানে, তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে। কারণ আমরা এই জন্যই একটু ব্যতিক্রম। দেখা যায় আমাদের কাছে রুগীগুলো আসার পরে আমাদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা চায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রত্যেকটা সংগঠন, যারা যারা অন্যান্য সংগঠনগুলো আছে, যে যার দিক থেকে যতটুকু পারতেছে আর্থিকভাবে সাপোর্ট দিতেছে, কিন্তু সেটা তার জন্য ওই পর্যাপ্ত পরিমাণে হয় না। বর্তমানে যে লেবাননের সিস্টেম সিস্টেম অনুযায়ী বেশিরভাগ মানুষই আমরা অবৈধভাবে আছি। যেহেতু আমাদের ইন্স্যুরেন্স নাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট নিতে গেলে পরে ব্যয়বহুল একটা খরচ বহন করতে হয়। যেমন যে কোনো নর্মাল একটা রুগী নিয়ে গেলে মিনিমাম $2,000 বা বাংলার 2 লক্ষ টাকা থেকে শুরু করতে হয় আমাদের রোগীর চিকিৎসা। তো সেই ক্ষেত্রে বিভিন্ন সংগঠন মিলে সর্বোচ্চ বাংলার 50,000 টাকা, 60,000 টাকার মতো কাভার করে, বা 1 লক্ষ টাকা দূতাবাস সহ। এখানে আমাদের বাংলাদেশ দূতাবাস ভালো ভূমিকা রাখে, এজন্য দূতাবাসকে আমি ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে। আর আমাদের যে লক্ষ্যমাত্রা, এখন আমরা যে পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা করছি, একটা রুগী আসলে আমরা তাদেরকে যেভাবে পূর্বে যে সিস্টেম গুলা চালু রাখছি, যে একটা রুগী আসবে আমরা কালেকশন করব একজনে। সবাই প্রবাসী, এখন কারো পক্ষে তো একা সম্ভব না। কেউ $5, কেউ $10, কেউ $20, কেউ $1, বা এদেশে লেবানিস যে পাউন্ড আছে, এইভাবে এগুলা দিয়ে এসে আমরা তাদেরকে টাকাটা দিতাম। তো চিন্তা ভাবনা করলাম যে আমরা যে একটা রুগী আসবে, একটা মাসে যদি 5 বার রুগী আসে, 5টা রুগীর ক্ষেত্রে আমাদের এরকম কালেকশন করাটা অনেক চাপ হয়ে যায়, এবং প্রতিনিয়ত আমরা কালেকশনে নামলে অনেকে এই জিনিসটা ভালোভাবে নেয় না, কারণ এখানে সবাই শ্রমজীবী মানুষ। এখানে সবার স্যালারি ওরকম হাই লেভেলের না অন্য অন্য কান্ট্রির তুলনায়। তবে যাই হোক, এইভাবে করতে গেলে আমরা অনেক সমালোচনার মুখে হয়তো আমাদের পড়তে হয়। তো সেই ক্ষেত্রে পরিকল্পনা আমাদের পরিবর্তন করতে হয়েছে। এখন আমরা নতুন যে কাজ শুরু করছি, আমরা স্বাস্থ্য সচেতনার ক্ষেত্রে আমরা বেশি ঝুঁকে পড়তেছি। Then একটা রুগীকে অসুস্থ হওয়ার পরে তাকে মানে চিকিৎসার জন্য আর্থিক না দিয়ে সে যাতে অসুস্থতা না হয়, এই ক্ষেত্রে কি কি লক্ষ্য আমরা কাজ করলে পারে যাতে সে নিজে সচেতন হতে পারে। সেক্ষেত্রে আমরা যে আমাদের গোল্ডেন স্টার পক্ষ থেকে যে সার্ভিসটা নগদ আমরা চালু করছি, বা আমাদের বর্তমান যেটা আমাদের বকুল আপা,
যে আমাদের স্বাস্থ্য বিষয়ক যে নার্স আছেন, তিনি যে সার্ভিসটা আমাদের সাধারণ জনগণকে দিচ্ছে সেটা হলো ডায়াবেটিক্স এবং প্রেশার নিয়ন্ত্রণের যে চেষ্টা আছে, এগুলো আমরা সচরাচর আমাদের ফাউন্ডেশন থেকে আমরা করে থাকি। পাশাপাশি আমরা আরো কিছু কাজ করতেছি যেগুলো আমরা, আমাদের কাজ চলমান আছে, যেগুলো আমরা ভিডিও বার্তার মাধ্যমে আমরা মানুষের মাঝে ফুটাই তুলতে চাই, যে একটা মানুষের রোগ হইলে রোগ আহ, প্রতিরোধ করা বা রোগ না হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া, এই বিষয়গুলো। তো লেবাননে বর্তমানে যে সমস্যাটা বেশি, অতিরিক্ত ডায়াবেটিক্স, প্রেশার সমস্যা, ব্রেন স্ট্রোকের রোগী অতিরিক্ত, এবং ব্রেন স্ট্রোক যতগুলা মানুষই করতেছে 95% মানুষ এই দেশে মারা যাইতেছে। আর পাশাপাশি হার্টের সমস্যা এবং কিডনিতে সমস্যা, এই রোগীগুলা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখন নতুন চিন্তা ভাবনার ভিতরে আমরা এমন ভাবে ভিডিও ফুটেজ তৈরি করে দেবো তাদেরকে, মোশন ভিডিওর মাধ্যমে, যাতে একটা মানুষ কেন ব্রেন স্ট্রোক করে, আর ব্রেন স্ট্রোক করার জন্য কি কি লক্ষণ এবং কি কি কারণ হতে পারে, বা প্রেশার নিয়ন্ত্রণের জন্য কি কি খাবার খাইতে হবে, বা প্রেশার নিয়ন্ত্রণে না থাকলে মানুষের কি সমস্যা হইতে পারে। কিডনির ক্ষেত্রে সেম, এই যে যে আমাদের মানুষগুলো আমরা রোগে আক্রান্ত হইতেছি, এরা অসতর্কতা বা তারা এই বিষয়গুলো না জানার কারণে প্রত্যেকটা মানুষ এই একই রোগের ভিতরে বেশিরভাগ মানুষই আক্রান্ত হইতেছে। তো আমাদের লিস্ট অনুযায়ী 2024 সালের মে মাস মিনিমাম 20 জন হবে এ পর্যন্ত মৃত্যুবরণ করছে, তার মধ্যে প্রায় 14-15 জনই প্রায় হবে প্রায় ব্রেন স্ট্রোকে পড়ছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আগে কাজ করতেছি, যাতে মানুষ সচেতন থাকে। একটা মানুষকে যখন আমি সচেতন করতে পারবো যে সে যে রোগে আক্রান্ত হবে বা এই রোগগুলোতে বেশি হইতেছে, এই রোগে আক্রান্ত যদি হয়, হওয়ার আগ মুহূর্তে যদি সে এইগুলা ফলো করে, তাহলে সে কিন্তু এই রোগে আক্রান্ত আর হবে না। তো এরকম একটা রোগীর পেছনে আমার $200 করে না দিয়া, এরকম আহ এমন কিছু তৈরি করা যাতে আরো একটা রোগী না, আরো 100 জন মানুষ বা 200 জন মানুষ যাতে সচেতন থাকে। এখানে কিছু এনজিও গুলা আছে, যে তারা না থাকলে হয়তো আমাদের জীবনযাত্রার মান এমন অতিষ্ঠ হয়ে পড়তো অসুস্থতার ভিতরে, যা কল্পনার বাহিরে। কেননা বিশেষ করে আইওমে, এমএসএফ বা আরো কিছু কিছু সংস্থা আছে, বিশেষ করে এমএসএফ আমাদের, তারা মেডিসিন থেকে শুরু করে চিকিৎসা এবং এভরিথিং যা কিছু লাগে সব দিক থেকে আমাদেরকে সাপোর্ট করে। বাংলাদেশিদের কোনো সমস্যা থাকলে তখন বাংলায় তাদেরকে কাছে উপস্থাপনা করলে তারা এই জিনিসগুলো ট্রান্সলেশন করে এনজিও দের কাছে বলে তারা দ্রুত চিকিৎসাগুলো দিতে পারতেছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের কাছে যে রুগীগুলো আসে তাদের দ্রুত চিকিৎসা দিতে পারি। তো তার আগে এখন আমাদের যে পরিকল্পনাটা, আমাদের মূল পরিকল্পনাটাই হচ্ছে মানুষকে আমরা স্বাস্থ্য সচেতনার ভিতরে নিয়ে আসবো, যাতে মানুষ রোগী হওয়ার পরে $200 না নিয়ে মানুষ যাতে রোগে আক্রান্ত না হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজগুলো চালাবো। এই ক্ষেত্রে আমার অ্যাক্টিভ প্যানেল ফুল দমে কাজ করছে, এবং তাদেরকে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ট্রেনিং করানোর জন্য। প্রত্যেক দিন তাদের প্রত্যেকজনে এখানে কাজ করে, কর্মজীবী, কেউ 12 ঘন্টা, কেউ 9 ঘন্টা, কেউ আরো বেশি। এখন অনেক ক্ষেত্রে মহিলারা যারা আছে যে সমস্যার মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সম্পাদিকা যে আমাদের বকুল আপা আছেন, আমাদের সিনিয়র নার্স, তিনি এই দিক থেকে খুবই সাপোর্ট দিয়ে যাচ্ছে মহিলাদেরকে ক্ষেত্রে। একটা মহিলার যে কোনো সমস্যা হলে তার সাথে কথা বলতেছে, সে সবগুলো নোট করে আমাদের কাছে পাঠাচ্ছে, আমরা এগুলো এনজিওর সাথে কথা বলতেছি, বা আমাদের দ্বারাই যদি কখনো সম্ভব হয় সেগুলো আমরা করে নিচ্ছি। যেমন যদি কোনো দুর্বল রোগী থাকে বা তার ঠান্ডা কাশিতে বা অনেক দুর্বল হয়ে আছে শারীরিক ভাবে, সুস্থ না, তাদের জন্য আমরা গোল্ডেন স্টারের পক্ষ থেকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করি, ভিটামিন স্যালাইন যেটা। তো দেখা যায় তাদের 2-3 দিনের ভিতরে তারা মোটামুটি ভালো একটা অবস্থানে চলে আসে। এবং এরকম অনেক রুগী আছে যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, যে প্রথমত আমাদেরকে জানতো না, কারো না কারো মাধ্যমে আমাদের থেকে জানার পরে আমাদের থেকে চিকিৎসা নেয়। যেমন আমার টিম লিডার আছে এখানে, আকাশ ভাই। তো উনি আমার কাছে অনেক রুগীগুলা নিয়ে আসে। এখন আসার পরে দেখা যায় রুগীগুলাকে যখন আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদেরকে আমরা এখানে একটা সাপোর্ট যখন দিতে পারি, যখন রুগীগুলা ফুললি সাপোর্ট পায়, সুস্থ হয়ে ওঠে, তারা কিন্তু নিজ ইচ্ছে আমাদের গোল্ডেন স্টারে যুক্ত হইতেছে। এবং তাদেরকে আবার আমার যে অ্যাক্টিভ প্যানেলের ভিতর থেকে আবার 2টা হেডকোয়ার্টার তৈরি করা হয়েছে, সেখানে অ্যাক্টিভ প্যানেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। মূলত আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে আমরা মানুষকে সেবা দেব, যে কোনো নিত্য নতুন যে আপডেটে যত আপডেট করতে পারি, আপডেট অনুযায়ী সেটা আমরা মানুষকে সেবা দেবো। আমাদের মূল উদ্দেশ্যটা হলো মানুষকে সেবা দেওয়া, এবং মানুষ যাতে আমাদের দ্বারা উপকৃত হয়। আমাদের ফাউন্ডেশন থেকে বর্তমানে যে সেবাগুলো দিয়ে যাচ্ছি, এই যাবৎকালে আমরা পূর্বে আমরা আর্থিক সহযোগিতা সহকারে ব্লাড ডোনেশন, পাশাপাশি কারো যদি খাদ্য সমস্যা হয়ে থাকে, মানে যদি খাবার না থাকে খাবার, রুম ভাড়া, এবং যদি স্বেচ্ছায় দেশে যেতে চায়
তার দূতাবাসের সহযোগিতা নিয়ে এসে দেশে পাঠানোর, এরকম সব ধরনের একটা মানুষের যতগুলা সমস্যাগুলা পড়ে তার মধ্যে আমরা সবগুলো মেটানোর চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়। তবে বর্তমানে আমাদের যে পরিকল্পনা, আমরা আর্থিক যে সরাসরি সহযোগিতা, এটার দিকে আমরা খুব একটা আগানোর চেষ্টা করছি না। এই জন্য চেষ্টা করছি না যে মানুষকে আমরা $200 টাকা দিলেই তার জন্য এটা এনাফ না। যেখানে মানুষের জন্য টাকা লাগবে প্রায় $3000-4000, সেখানে $200 তার জন্য কাভার না। কিন্তু তার জন্য এমন কোন সেবা আমরা চালু করতে যাচ্ছি যেগুলাতে যে এই বড় ধরনের, যাতে সে অসুস্থতার মধ্যে না যায়। যেমন বর্তমানে আমরা যে সেবাটা চালু করছি, মানুষ যদি একটু দুর্বল থাকে বা 2 থেকে 3 দিন জ্বরে বা কোনো আক্রান্ত থাকলে তাকে সরাসরি আমরা প্রেশার মাপা, ডায়াবেটিক্স মাপা, পাশাপাশি তার যদি সর্দি কাশি থাকে বা এই যে শরীর দুর্বল থাকলে যে ভিটামিন স্যালাইন পুশিং, এগুলোর মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা দ্রুত সুস্থ করে ফেলতেছি। এবং আমরা নতুন যে সেবা আরো চালু করতেছি, অনেক সময় দেখা যায় অনেক অসহায় যারা আছে, যারা কর্ম করতে পারে না, অসুস্থতার কারণে চিকিৎসা নিতে পারে না, বাংলাদেশ থেকে তার আর্থিক সাপোর্টটা পাচ্ছে না, বাংলাদেশে যাবে, তাদের অনেকেই বৈধ না। এখানে বেশিরভাগ আমরা প্রবাসীরা অবৈধভাবে আছি। তো অবৈধতা থাকার কারণে আমরা চাইলেই বাংলাদেশে যে কোনো সময় যাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের দূতাবাসের সাপোর্ট গুলো নিতে হয়। দূতাবাস প্রথমত আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। এজন্য দূতাবাসের প্রত্যেকটা কর্মকর্তা এবং রাষ্ট্রদূত স্যার থেকে শুরু করে যারা আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা টিকিটের ব্যবস্থা থেকে শুরু করে এনজিও থেকে সাপোর্ট নিয়ে দেয় এবং আমাদেরকে আরো উৎসাহিত করে ভালো কাজের জন্য। যদি কেউ আমাদের কাছে সাহায্য চায় এবং আমরা প্রথমত দ্রুত সাহায্যর হাত বাড়াই না, অবশ্যই আমরা এটাকে যাচাই করি আগে। যে আমাদের কাছে একজন বলছে একটা বিষয়ে, আমাদের কাছে রিপোর্ট করছে যে এটা, আমরা তাৎক্ষণিকভাবে, আমার অ্যাক্টিভ প্যানেল আছে, আমরা অ্যাক্টিভ প্যানেলে যে সদস্যগুলো আছে এক একজন এক এক এলাকা ভিত্তিক, মানে এখানে এক একজন এক 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 এলাকাতে থাকে, কার পার্শ্ববর্তী এলাকাতে ওই রুগীটা আসতে বা কেউ সাহায্য চাইছে, তার দিয়ে সেরা আমরা তার ওই বিষয়টা আমরা যাচাই করার, সত্যতা যাচাই করার চেষ্টা করি। যদি মনে হয় যে সে হ্যাঁ আসলে সত্য বলছে, সে একটা কোনো প্রবলেমে পড়ছে, দেশে যাইতে চায়, তার পাসপোর্টের সমস্যা বা আকামার সমস্যা বা অসুস্থ, তখন সেই ক্ষেত্রে তাকে নিয়ে আমরা সশরীরে দূতাবাসে যাই এবং আমরা নিজেরা দূতাবাসে যাওয়ার পরে সে যদি দরখাস্ত না লিখতে পারে, আমরা দরখাস্ত লেখা এবং ওখানে তাদেরকে দেশে পাঠানোর জন্য যে প্রসেসিং গুলো আছে দূতাবাসের মাধ্যমে আমরা পাঠানোর জন্য যে রিকোয়েস্ট করি। এবং সাধ্য অনুযায়ী সেরে যে এখানে একটা আমাদের অবৈধ থাকলে পরে এখানে আমাদের একটা দেশে যাওয়ার জন্য একটা যে জরিমানা চার্জটা আছে, এগুলা নিজস্ব ভাবে এগুলা পে করতে হয় প্রথমত। পরবর্তীতে শুধুমাত্র অসুস্থ রোগীর ক্ষেত্রে দূতাবাসে অন্যান্য যে ইগুলো আছে, সংগঠন আছে বা এনজিও গুলো আছে, ওগুলা বা দূতাবাস টিকিট বহন করে অসুস্থ রোগীর ক্ষেত্রে, যেখানে চলাচল করতে পারে না, অসহায় অবস্থা পড়ে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় দূতাবাস আমাদের টিকিটের ব্যবস্থাটা করে দেয় দূতাবাসের পক্ষ থেকে। তাদেরকে দেশে পাঠানোর জন্য যে অবৈধ যেতদিন ছিল এটার যে একটা জরিমানার চার্জ আছে, জরিমানার যে টাকাটা, এটা আমরা বহন করার জন্য একটা উদ্যোগ নিতেছি, যাতে আমরা এটা যদি করে দিতে পারি, বাংলাদেশ দূতাবাস যদি আমাদেরকে একটা সাপোর্ট দিতে পারে, আগেও দিছে এখনো দেয়, ভবিষ্যতে আমরা চাইবো বাংলাদেশ দূতাবাসের কাছে এরকম সার্ভিস গুলো যাতে আরো থাকে। এবং বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ সরকারের যে ফান্ড থেকে একটা আসে, ওখান থেকে তারা টিকিটের ব্যবস্থা করে দেয়। পাশাপাশি আরেকটা জিনিস হলো, 3 থেকে 4 বছর আগে বা 2020-এর আগে যে সিস্টেমের যে সমস্যাগুলো পড়তো, যে মৃত ব্যক্তিদের নিয়ে, আমাদের অনেক প্রবাসীরা আছে যারা মৃত ব্যক্তি, আকামা থাকে না বা ওই কাগজপত্রবিহীন যারা আছে, তাদেরকে দেশে পাঠানোর জন্য অনেক সমস্যায় পড়ে। তো বর্তমানে বাংলাদেশ দূতাবাস এই রুগীদেরকে, মানে মৃত ব্যক্তিদেরকে নিজের ফান্ড থেকে বহন করে, সরকারি ফান্ড যেটা, এটা থেকে ফান্ড থেকে বহন করে মৃত ব্যক্তিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। এবং মৃত্যুর পর থেকে যে প্রসেসিং গুলো আছে, যে কাগজপত্র যেগুলো আছে, তারা নিজ দায়িত্বে নিজস্ব উকিলের মাধ্যমে, লয়ারের মাধ্যমে তারা সবকিছু আহ যাচাই করে এরপর সবকিছু ওকে করে খুব দ্রুতর মাধ্যমে। আগে যেমন আকামা থাকলেও অনেক সময় লেগে যেত মৃত ব্যক্তি লাশ পাঠানোর জন্য, এখন বর্তমানে দেখা যায় 1 মাস সময়ও লাগে না, তেমন একটা লাগে না। মৃত ব্যক্তির কাগজপত্র নাই, তাদেরকে এরকম মৃত ব্যক্তি থাকলেও তাদেরকে দেশে পাঠানোর জন্য। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই উদ্যোগগুলো খুব দ্রুত করে। কেননা একটা মরা ব্যক্তির মৃত লাশের জন্য এত দ্রুত একটা সার্ভিস পাওয়া আসলে আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। জানি না অন্য অন্য কান্ট্রি থেকে হয় কিনা, তবে আমরা লেবানন প্রবাসী, এই দিক থেকে বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো কাজ করতে গেলে অবশ্যই সমালোচকদের নজরে থাকতে হবে। সেটা নিজস্ব লোক অনেক সময় সমালোচনা করে এবং যাদের স্বার্থে লাগে ভালো কাজ করলে, এরকম লোকও আছে এবং অনেকে জাইনে না জেনে করে। আসলে সমালোচকদের
মূল টার্গেট হলো মানুষকে নিয়ে সমালোচনা করা, আর আমাদের মূল টার্গেট হলো আমরা মানবতার জন্য কাজ করব। সমালোচনা যে করে বা যারা করার চেষ্টা করে তাদের পিছনে আমি কখনোই কোনো সদস্যকে বা আমার রানিং অবস্থায় যেগুলো আছে তাদেরকে কখনোই কোনো সময় যারা সমালোচনা করতেছে তাদের পিছনে সময় ব্যয় করা বা তাদের পিছনে এই জিনিস বের করে কথা বলা বা এগুলো ঘাটাঘাটি করা আমি কখনোই তাদেরকে নির্দেশ দেই না। কাজ শেষে যদি 5 মিনিট সময় পাই, 5 মিনিট যদি আমি মানবতার ক্ষেত্রে যদি ব্যয় করি, এখানে আমার দিন শেষে একটা হলো সাকসেস আসবে, পাশাপাশি তাদের প্রতি ভালোবাসা এবং এখনো যেভাবে সাপোর্ট দিয়ে আসছে এনতিলের শাখা, এনতিলের শাখা দেখে কিন্তু আরো অন্যান্য যে শাখাগুলো আছে তারাও কিন্তু এক্সপিরিয়েন্স নিতেছে যে তারা করতে পারতেছে, আমরা করার চেষ্টা করতেছি। যে কোনো শাখার হোক বা এমনির হোক, ওই এলাকাতে গেছে তাদের যে আপ্যায়নের যে একটা রাখে, আন্তরিকতা ভালোবাসা, এমন ভাবে তারা মানে এই জিনিসটাকে গ্রহণ হিসেবে নিছে। তো সমালোচকদের যত সমালোচনায় আসুক, দিন শেষে আমি মানে তাদের ভালোবাসার কাছে সমালোচকরা পুরাটাই শূন্য।